হ্যালো বন্ধুরা, তোমাদেরকে সকলকে স্বাগত জানাই আমার নতুন এই ইউটিউব চ্যানেল এডুকেশনাল ইয়ার্ড অফ এক্সেলেন্স। আজকে আমাদের এই ভিডিওটা হলো দ্বিতীয় ভিডিও। এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 6-এর ভূগোল বইয়ের চ্যাপ্টার 2, পৃথিবী কি গোল। তো তাহলে শুরু করা যাক। প্রাচীনকালে মানুষ বিশ্বাস করত যে পৃথিবী চ্যাপ্টার রুটির মতো। সে সময় রেলগাড়ি, এরোপ্লেন কিছুই ছিল না। তবুও পৃথিবীর শেষ কোথায় দেখার জন্য উটের পিঠে চেপে বড় বড় নৌকায় করে তারা অভিযানে যেতে শুরু করলো। সমুদ্রে একটা আশ্চর্য ব্যাপার দেখা যায়। কোনো জাহাজ যখন সমুদ্রের দিকে যাত্রা শুরু করে তখন তীর থেকে লক্ষ্য করলে প্রথমে জাহাজটা, তারপর শুধু জাহাজের পাল, তারপর মাস্তুলের মাথাটুকু দেখা যায়। মনে হয় যেন জাহাজটা বাঁকানো ঢাল বেয়ে নিচে নেমে গেল। খ্রিস্টজন্মের 200 বছর আগে গ্রিক দার্শনিক এরাটোস্থেনিস এই ব্যাপারটা লক্ষ্য করে বলেছিলেন যে পৃথিবী আসলে গোলাকার। তাহলে এখান দিয়ে একটা প্রশ্ন হতে পারে, ছোট প্রশ্ন, কি হতে পারে যে পৃথিবী আসলে গোলাকার এটা কোন বিজ্ঞানী বলেছিলেন? তো উত্তর কি হবে? গ্রিক দার্শনিক এরাটোস্থেনিস। তারপরে দেখে নেওয়া যাক কি আছে। এরপর শত শত বছর কেটে গেল। মানুষ তখন বড় বড় জাহাজ বানাতে শিখলো। সেই সব জাহাজে চেপে নাবিকেরা সমুদ্রপথে পৃথিবী পরিক্রমার জন্য অভিযান শুরু করলো। 1519 সালে পর্তুগিজ ভূপর্যটক ম্যাগেলান 5টি জাহাজ নিয়ে যাত্রা শুরু করে ক্রমাগত পশ্চিম দিকে গিয়ে শেষ পর্যন্ত আবার একই বন্দরে ফিরে এলেন। এইভাবে ভূপ্রদক্ষিণ করতে গিয়েই স্পষ্টভাবে বোঝা গেল যে পৃথিবীর চ্যাপ্টা সমতল নয়, বরং গোলাকার। তো এখান থেকে একটা ছোট প্রশ্ন আসতে পারে যে কত সালে কোন ভূপর্যটক পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন, কটি জাহাজ নিয়ে প্রদক্ষিণ করেছিলেন, ছোট প্রশ্ন এরকম আসতে পারে। তো এটা তোমরা দেখে নিতে পারো। তো এরপরে দেখে নেওয়া যাক আর কি আছে। আমরা কেন বুঝতে পারি না পৃথিবী গোলাকার? আসলে পৃথিবী এতই বিশাল যে এক নজরে যেটুকু দেখা যায় তাতে তাকে চ্যাপ্টা সমতল বলে ভুল হয়। 4টি বৃত্তচাপকে লক্ষ্য করো। তোমরা তোমাদের বইয়ের বাঁদিকে একটা ছবি যে দেওয়া আছে সেই বৃত্তচাপগুলোকে খেয়াল করে দেখতে পারো। 1-এর ব্যাসার্ধ সব থেকে ছোট আর 4-এর ব্যাসার্ধ সব থেকে বড়। সবকটা বৃত্তচাপের চিহ্নিত করা অংশটা দেখো। বলো তো কোন বৃত্তচাপের চিহ্নিত অংশটা বেশি বাঁকা, কোন বৃত্তচাপের চিহ্নিত অংশটা প্রায় সোজা। বৃত্তচাপ যত বেশি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আঁকা হয় তার বাঁকা ভাব বা বক্রতা ততই কম হয়। পৃথিবীর গড় ব্যাসার্ধ 6400 কিমি। তো এখান দিয়ে আরেকটা ছোট প্রশ্ন তৈরি হলো, পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? তো উত্তর আমরা কি লিখব? পৃথিবীর গড় ব্যাসার্ধ 6400 কিমি। এত বড় ব্যাসার্ধের একটা বৃত্তের উপর দাঁড়িয়ে এর খুব সামান্য অংশই আমাদের চোখে পড়ে, তাই ভূপৃষ্ঠটা চ্যাপ্টা সমতল বলে মনে হয়। আর কি থেকে আমরা বুঝতে পারি যে পৃথিবী গোল? চলো দেখে নেওয়া যাক তাহলে। কোনো ফাঁকা মাঠ বা অনেকখানি খোলা জায়গায় দাঁড়িয়ে দেখলে দিগন্তরেখাকে গোলাকার বলে মনে হয়। জাহাজের ডেক থেকেও সমুদ্রকে দেখলে গোলাকার লাগে। যত উঁচু জায়গা থেকে দেখবে তত আরও বেশি অংশ চোখে পড়বে, কিন্তু দিগন্তকে সবসময় গোলাকার বলে মনে হবে। তোমরা খেয়াল করে দেখবে, তোমরা যত উঁচু জায়গায় উঠবে তত অনেক বেশি জিনিস দেখতে পারবে এবং দিগন্তরেখাকেও তাতেও গোলাকার বলে মনে হবে। চলো দেখা যাক আর কীভাবে বোঝা যায়। চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর গোলাকার ছায়া পড়ে। কোনো গোলাকার বস্তুর ছায়া একমাত্র গোলাকার হয়। এখানে গোলাকার বস্তু বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? গোলাকার বস্তু বলতে এখানে পৃথিবীকে বোঝানো হচ্ছে। আর কিভাবে বোঝা যায়? পৃথিবীর এক এক জায়গায় আলাদা সময় সূর্য ওঠে, কোথাও আগে আবার কোথাও পরে। পৃথিবীর চ্যাপ্টা সমতল হলে সব জায়গাতেই একই সময় সূর্যোদয় হতো। যদি পৃথিবী সব চ্যাপ্টা সমতল হতো তাহলে সমস্ত জায়গাতে একই সময় সূর্য উঠত এবং একই সময় সূর্য অস্ত যেত। বর্তমানে এইসব পর্যবেক্ষণ আর যুক্তির মাধ্যমে পরোক্ষ প্রমাণের আর দরকার পড়ে না। মহাকাশচারীরা মহাশূন্য থেকে উজ্জ্বল নীল গোলকের মতো পৃথিবীকে দেখেছেন। আমরা অলরেডি জানি যে পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। এরোপ্লেন, কৃত্রিম উপগ্রহ থেকে পৃথিবীর ছবি তোলা সম্ভব হয়েছে। তারপরে বলেছে পৃথিবী গোল। এই ধারণা প্রথম কাদের? গ্রিক দার্শনিক অ্যারিস্টটল চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর গোলাকার ছায়া দেখে বলেন পৃথিবী গোলাকার। ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট এবং গ্রিক ভূগোলবিদ এরাটোস্থেনিস গোলাকার পৃথিবীর ধারণাকেই সমর্থন করেন। তাহলে এখান দিয়ে দুটো ছোট প্রশ্ন হতে পারে এবং এই অধ্যায়টায় প্রচুর ছোট প্রশ্নই আছে। খুব বড় প্রশ্ন খুবই কম পাবে তোমরা, ছোট প্রশ্নই বেশি। তাহলে কি কি ছোট প্রশ্ন হতে পারে দেখে নেওয়া যাক। একটা বলতে পারে কোন দার্শনিক চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর গোলাকার ছায়া দেখে বলেন পৃথিবী গোলাকার। আর একটা ছোট প্রশ্ন কি হতে পারে, কোন ভারতীয় বিজ্ঞানী এবং কোন ভূগোলবিদ গোলাকার পৃথিবীর ধারণাকে সমর্থন করে। এটা কিন্তু তোমরা রেডি করবে। এতক্ষণ জানলাম যে পৃথিবী গোল, কিন্তু পৃথিবী কি সত্যি পুরোপুরি গোল? দেখে নেওয়া যাক পৃথিবী সত্যি পুরোপুরি গোল কিনা।
কিছুটা ময়দা মাখা নিয়ে একটা মাঝারি মাপের গোলা তৈরি করো। গোলাটার মধ্যে লম্বালম্বি একটা কাঠি ঢুকিয়ে কাঠিটাকে বেশ জোরে জোরে ঘুরিয়ে দেখো তো কী হয়। কিছুক্ষণ বেশ জোরে জোরে ঘোরাবার পর লক্ষ্য করো গোলটা কি আর আগের মতো পুরোপুরি গোল আছে, নাকি ওপর নিচ কিছুটা চ্যাপ্টা হয়ে মাঝখানটা কিছুটা স্ফীত হয়েছে। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে অনেক দ্রুত ঘোরে বলে উপর নিচ কিছুটা চাপা আর মাঝ বরাবর কিছুটা স্ফীত। ওখানে যে ময়দার কথাটা বললাম, ময়দার গোলাটা, সেটা কিন্তু পৃথিবীর সাথে তুলনা করা হচ্ছে। তাই পৃথিবী পুরোপুরি গোল নয়। কমলালেবু বা নাশপাতির সঙ্গে পৃথিবীর আকৃতির কিছুটা মিল থাকলেও আসলে পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতোই, যাকে ইংরেজিতে বলা হয় জিওড। চলো দেখে নেওয়া যাক পৃথিবীর অ্যাকচুয়াল আকৃতি কীরকম। চলো বোর্ডের দিকে আসি আমরা। পৃথিবীর আকৃতি আমরা অনেকেই ভাবছি হয়তো পৃথিবীর আকৃতি গোলাকার। এরকম গোল কিন্তু পৃথিবীর আকৃতি নয়। পৃথিবীর আকৃতি কিন্তু উত্তর দক্ষিণে কিছুটা চাপা। পৃথিবীর এক্স্যাক্ট আকৃতি হচ্ছে এরকম। পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিমি। এখান দিয়ে একটা ছোট প্রশ্ন আসবে বন্ধুরা, পৃথিবীর পরিধি কত? পৃথিবীর পরিধি তাহলে প্রায় 40,000 কিমি। পৃথিবীর মেরু ব্যাস 12,714 কিমি আর নিরক্ষীয় ব্যাস 12,756 কিমি। তো এখান দিয়েও দুটো ছোট প্রশ্ন তৈরি হতে পারে, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত, পৃথিবীর মেরু ব্যাস কত। কিন্তু এই নিরক্ষীয় ব্যাস আর মেরু ব্যাস জিনিসটা কী, সেটা তো আমরা এক্স্যাক্টলি বুঝতে হবে। তো দেখে নেওয়া যাক নিরক্ষীয় ব্যাস কোনটা পৃথিবীর আর মেরু ব্যাস কোনটা পৃথিবীর। তো এই হলো আমাদের পৃথিবী, আর আমাদের মেরু ব্যাস হচ্ছে এই যে লম্বালম্বি যে ব্যাসটা দেখছো সেটাই হলো পৃথিবীর মেরু ব্যাস। মানে এইভাবে যে লম্বালম্বি রয়েছে সেটাই কিন্তু পৃথিবীর মেরু ব্যাস, আর এইভাবে যে ভার্টিক্যালি রয়েছে সেটাকেই বলা হচ্ছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস। এই জিনিসটা এইটা হচ্ছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস, আর এইটাকে বলা হচ্ছে পৃথিবীর মেরু ব্যাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কী আর মেরু ব্যাস কী। তো তারপরে বলেছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় 42 কিমি বেশি। তো এরপরে বলেছে পৃথিবীর সর্বোচ্চ স্থান হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট, সমুদ্র সমতল থেকে 8,848 মিটার উঁচু। তাহলে পৃথিবীর সর্বোচ্চ স্থানের নাম কি? এখান দিয়ে একটা প্রশ্ন তৈরি হলো, পৃথিবীর সর্বোচ্চ স্থানের নাম কি? কি বললাম? হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট, যা সমুদ্র সমতল থেকে 8,848 মিটার উঁচু। আর সর্বনিম্ন স্থান প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত, সমুদ্র সমতল থেকে 10,915 মিটার নিচু। তাহলে এখান দিয়ে দুটো আরও প্রশ্ন হয়ে গেল, একটা হচ্ছিল পৃথিবীর সর্বোচ্চ স্থানের নাম আর পৃথিবীর সর্বনিম্ন স্থানের নাম, এবং কোনটা কতটা উঁচু এবং কোনটা কতটা নিচু সেটাও আমি বলে দিলাম। সব থেকে উঁচু আর সব থেকে নিচু স্থান দুটোর মধ্যে পার্থক্য প্রায় 20,000 মিটার বা 20 কিলোমিটার। মানে হিমালয় পর্বতের আমাদের মাউন্ট এভারেস্ট আর প্রশান্ত মহাসাগর মারিয়ানার খাতের মধ্যে পার্থক্য হচ্ছে 20,000 মিটার বা 20 কিলোমিটার। পৃথিবীর ওপরের এই উঁচু নিচু জায়গাগুলোর জন্য কি তার আকৃতির কোনো পরিবর্তন হয়? পৃথিবীর উপরে যত পাহাড়, মালভূমি, নদী, হ্রদ, সমুদ্র আছে, তার জন্য পৃথিবী কি আকৃতিটা এবড়োখেবড়ো গোলকের মতো? আসলে পৃথিবী একটা বিশাল গোলক। তার গায়ে পাহাড়, পর্বত, নদী, সাগর থাকা সত্ত্বেও একে মহাকাশ থেকে মসৃণ গোলকের মতোই দেখায়। তো বন্ধুরা, আজকের ক্লাস এখানেই শেষ হলো। তোমাদের কোনো রকম কোনো ডাউট থাকলে তোমরা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করো, বা আমার পড়ানোয় কোনো কিছু বুঝতে অসুবিধা থাকলে সেটাও তোমরা কমেন্টে জানাও।